আমরা এখন রয়েছি দ্য কান্ট্রি অফ হ্যাপিনেস ভুটানে আপনাদের সবাইকে স্বাগতম। এই জায়গাটা থেকে পুরো হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে। দ্রসুলা পাশে মাঝে মধ্যেই স্নোফল হয়, এখানে কিন্তু বরফ এখনো পড়ে রয়েছে দেখা যাচ্ছে। ওই দিকের যে পাহাড় চূড়াটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভুটানের আনক্লাইম্বড সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ। এটা পুনাখার প্রথম ভিউ। আমার পিছনে এই যে কাঠের সিঁড়িগুলো রয়েছে এগুলো কিন্তু প্রয়োজনে তুলে নেওয়া যায়, হাওয়া দিচ্ছে, আর যেহেতু ঝুলন্ত ব্রিজ সেটাও এরকম দুলে উঠছে আর মানুষের যাতায়াতের সাথে সাথেও এরকম দুলছে। গুড মর্নিং। বুঝতেই পারছেন আমরা ব্রেকফাস্ট অলরেডি শুরু করে দিয়েছি, কারণ আমাদের দেরি হয়ে যাবে। আজকে আমাদের অনেকটা পথ যেতে হবে, অনেক কিছু ঘুরে দেখতে হবে, তাই জন্য আগে ডাইনিং হলে এসে ব্রেকফাস্ট করে নেওয়া। ব্রেকফাস্ট করছি যথারীতি আমাদের ফেভারিট ব্রেড টোস্ট দিয়ে, সাথে রয়েছে পোচ, ফ্রুট জুস আর ফ্রেশলি কাট ফ্রুটস। ব্রেকফাস্ট করে আজকে থিম্পুকে বিদায় জানানোর পালা। থিম্পু থেকে আমরা বেরিয়ে যাব এখন পুনাখার দিকে, ঘুরে দেখবো অনেকগুলো জায়গা। তো যা যা দেখবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। থিম্পুকে এখন বিদায় জানানোর পালা। 2 নাইট থিম্পুতে কেটে গেল, কোথা দিয়েছে সময় কেটে গেল বুঝতেও পারলাম না। এখন আবার নতুন জায়গাকে এক্সপ্লোর করতে বেরিয়ে পড়া। একটা জায়গায় ট্রিপ শেষ হওয়া মানেই তো নতুন কিছু শুরু। নতুন জায়গা কীরকম সেটা জানতে আমরাও উৎসুক, আপনারাও নিশ্চয়ই ভীষণ এক্সাইটেড নতুন কি আসতে চলেছে জানার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। বাই। পথ চলতে চলতে ভুটানের সম্পর্কে অনেক তথ্য জানতে পারছি। তার মধ্যে যেটা জানতে পারলাম সেটা হলো ভুটানে মাত্র 20টা ডিস্ট্রিক্ট রয়েছে। আর ভুটানের যে রাজা, সেই রাজাকে ভুটানের মানুষেরা কিন্তু ভগবানের থেকেও বেশি ভালোবাসেন। তার কারণ রয়েছে। তার কারণ হলো রাজা কিন্তু সবসময়ই স্থানীয় মানুষদের খোঁজ খবর রাখেন। রাজা সবসময়ই প্রায় 20টা ডিস্ট্রিক্ট জুড়ে ঘুরে বেড়ান মানুষরা কেমন রয়েছে সেটা জানার জন্য। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, রাজার যখন বিয়ে হয়েছিল তখন হানিমুনে কিন্তু রাজা বাইরে কোনো জায়গা বা বিদেশে কিন্তু যাননি, গিয়েছিলেন 20টা ডিস্ট্রিক্টে ভ্রমণ করে সব মানুষের সঙ্গে সেখানে তিনি সাক্ষাৎ করেছিলেন। এমন রাজা যদি দেশে থাকে তাহলে প্রজাদের আর কি চিন্তা। আমরা এখন এসে পৌঁছে গেছি দোচুলা পাশে, যে স্তূপাগুলো রয়েছে ওর কাছাকাছি যাচ্ছি, আর এর ইতিহাস সম্পর্কে জেনে নেব আমাদের গাইড কর্মার থেকে। আমরা এখন এসে পৌঁছে গেছি দ্রচুলা পাসে, এবং এখানটা অনেকটা উঁচু, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটারের বেশি উচ্চতায় আমরা দাঁড়িয়ে রয়েছি। কনকনে একটা ঠান্ডা রয়েছে। আমার এই পাশে যে বরফাবৃত পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জিম্মি সিংহে হিমালয়ান রেঞ্জ। চতুর্থ রাজার নামানুসারে এই রেঞ্জটার এরকম নাম হয়। এখনো দেখা যাচ্ছে প্রত্যেকটা পাহাড়ের মাথাগুলো পুরো সাদা বরফে ঢাকা। আর আজকে এখন রোদ উঠেছে বলে এখানটায় দাঁড়াতেও বেশ ভালো লাগছে। এখানে মোট 108টা স্তূপা রয়েছে এই মাঝেরটাকে বাদ দিয়ে, এবং রোড সাইডে আরো 3টে রয়েছে, সব মিলিয়ে 112টা, কিন্তু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 108টা স্তূপা। ফোর্থ কিং ভুটানে কেএলও জঙ্গিদের যে আক্রমণ হয়েছিল তাদের বিতাড়িত করেন, এবং 2003 সালে এই যুদ্ধটা হয়, এবং তারপরে 2004 সালে কুইন মাদার 11 জন যে সৈন্য মারা গিয়েছিলেন এই যুদ্ধে তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে এরকম 108টা স্তূপ বানান। ওই দিকের যে পাহাড় চূড়াটা দেখা যাচ্ছে প্রায় 7560 মিটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে। এটা হচ্ছে ভুটানের আনক্লাইম্বড সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ। এখানে একটা সুন্দর ক্যাফে রয়েছে, এছাড়া ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে এখানে। দ্রসুলা পাশে মাঝে মধ্যেই স্নোফল হয়, এখানে কিন্তু বরফ এখনো পড়ে রয়েছে দেখা যাচ্ছে, এখন যদিও অল্প পরিমাণে রয়েছে।
আমরা দোচুলা পাস ঘুরে দেখলাম, হাতে কম সময় থাকার জন্য বেশি সময় দেওয়া গেল না। তবে যেটা ব্যাপার, এখানে কিন্তু স্নোফল হয়েছিল কয়েকদিন আগে, যার জন্য এখনও কিন্তু স্নো রয়েছে। রাস্তার ধারে ধারে দেখা যাচ্ছে বরফ পড়ে রয়েছে। আর এখানে জায়গাটা এত সুন্দর, এখানটা ছেড়ে যেতে মন চায় না। যেদিকেই তাকাবেন দেখতে পাবেন পুরো বরফাবৃত হিমালয়ের পর্বতমালা। দুর্দান্ত লাগছে জায়গাটা। আমরা এখন যে জায়গাটায় এসে পৌঁছেছি, এই জায়গাটার নাম মিশিনা। এই জায়গাটা পুনাখা ডিস্ট্রিক্টেরই অন্তর্গত। আর আমরা এগিয়ে যাচ্ছি এখন পুনাখার দিকে। দিস ইজ দ্য ফার্স্ট ভিউ অফ পুনাখা। এটা পুনাখার প্রথম ভিউ। দেখুন কি সুন্দর জায়গাটা, আহা, মন ভরে গেল দেখে। আমরা এখন এসে পৌঁছে গেছি পুনাখা জং, মানে পুনাখা ফোর্টে। এখানেই হলো বোর্ড অফ মনেস্ট্রি, যারা তাদের উইন্টার রেসিডেন্স। 500 টাকা এন্ট্রি ফি দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। জংটা আমরা ঘুরে দেখব। এই যে ফোর্টটা, এটার অবস্থানটা যদি দেখানো যায় ভীষণ ভালো লাগবে। পুরো সামনে দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী, একদম নীল সবুজ একটা জল বয়ে চলেছে এবং তার তীরে গড়ে উঠেছে পুনাখা জং। টিকিট কাটার পর আমরা এখন এগিয়ে যাচ্ছি পুনাখা জংয়ের দিকে। তার আগে এখানে এরকম কাঠের একটা ব্রিজ রয়েছে, আর নিচ দিয়ে যে নদীটা বয়ে গেছে তার উপর যখন সূর্যের আলোটা পড়েছে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার সবুজ একটা জল, এত সুন্দর লাগছে জলটা। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি পুনাখা জংয়ের দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি পুনাখা জংয়ের ভেতরে। এই পুনাখা আগে, মানে 1955 সালের আগে রাজধানী ছিল ভুটানের। 1955 সালের পর ভুটানের রাজধানী স্থানান্তরিত হয় থিম্ফুতে। এখন যেরকম থিম্ফুই ভুটানের রাজধানী। এই জং বা ফোর্ট বানানো হয় তিব্বতীয় এবং মঙ্গোলীয় আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আমার পিছনে এই যে কাঠের সিঁড়িগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রয়োজনে তুলে নেওয়া যায়। তখন কি হবে, আর জং অবধি পৌঁছানোর উপায় থাকবে না এবং এইভাবেই বিদেশি আক্রমণকে প্রতিহত করা যেত। আমি এই বাঁদিকের সিঁড়িটা ধরে উঠছি, বা কেউ চাইলে একদম ডান দিকের সিঁড়িটা ধরে উঠতে বা নামতে পারেন। মাঝের যে সিঁড়িটা বোঝা যাচ্ছে একটু গোল্ডেন গোল্ডেন কালারের, এটা কিন্তু রাজার যাতায়াতের পথ। সাধারণ মানুষদের জন্য দুদিকের দুটো সিঁড়ি ব্যবহার করা যাবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো নাগা প্যালেস। যখন ভুটানের কেউ বাড়ি বানান তখন এনার কাছ থেকে পারমিশন নিতে হয় বাড়ি বানানোর জন্য, মানে ইনি পারমিশন দিলে তবেই কিন্তু বাড়ি তৈরি হয়। আমরা এই সবে ঘুরে এলাম মেন টেম্পল থেকে। টেম্পলের ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আমরা বাইরে থেকে এখন তাই দেখাচ্ছি আপনাদের এই টেম্পলটা। ভেতরে অনেক কিছু বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার আছে। এত কম সময়ে একটা ধর্মকে বোঝা জানা কোনোটাই সম্ভব নয়। দেখতে ভালো লাগবে, ঘুরে যেতে পারেন, অবশ্যই ঘুরে যাবেন। পুনাখা জং আসবেন যখন, এই মন্দির।
এখানে ভেতর ও বাইরে দুটো কোর্টইয়ার্ড রয়েছে। পুরোটা ঘুরে দেখতে দারুণ লাগে। পুনাখাতে রয়েছে একটা সাসপেনশন ব্রিজ। আমরা পুনাখাজং দেখে সেই ব্রিজ দেখার জন্য এগিয়ে চললাম। গাড়ি রয়েছে পার্কিং জোনে, আর আমরা এখন এগিয়ে যাচ্ছি সাসপেনশন ব্রিজের দিকে। কিছুটা আমাদের হাইক করে ওপরে উঠে তবে সাসপেনশন ব্রিজ অব্দি যেতে হবে। সাসপেনশন ব্রিজের দিকে যাচ্ছি এটা তো শুনেছিলাম, কিন্তু এই সাসপেনশন ব্রিজটা কেমন সেটার কোনো আইডিয়া সত্যিই আমার ছিল না। এই হলো তার ফার্স্ট ভিউ সাসপেনশন ব্রিজের। নিচ দিয়ে বয়ে গেছে এরকম সুন্দর সবুজ স্বচ্ছ জলের একটা নদী, আর তার উপরে ঝুলে রয়েছে এরকম একটা ব্রিজ। কি ভালো দেখতে লাগছে এখান থেকে। আর তার দুপাশে রয়েছে কালারফুল প্রেয়ার ফ্ল্যাগগুলো, সেগুলো হাওয়ায় উঠছে, দেখতে ভারী সুন্দর লাগছে এখান থেকে। আমরা এখন রয়েছি সাসপেনশন ব্রিজের ওপর। সাসপেনশন ব্রিজ ঝুলন্ত ব্রিজ, সবুজ একটা জলের নদী, তার উপরে এইরকম ঝুলন্ত একটা ব্রিজ, আর তার মধ্যে হাওয়া দিচ্ছে। আর যেহেতু ঝুলন্ত ব্রিজ সেটাও এরকম দুলে উঠছে, আর মানুষের যাতায়াতের সাথে সাথেও এরকম দুলছে। বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে। আমরা এখন চলে এসেছি পুনাখাজং ভিউ পয়েন্টে। এখানে দেখা যাচ্ছে পহচু নদ ও মহচু নদী একে অপরের সাথে মিলিত হয়ে পুনাসাংচু নামে প্রবাহিত হয়েছে। পুনাখা ঘোরার পর আমরা এখন একটা রেস্তোরাঁয় চলে এসেছি লাঞ্চ করার জন্য। ও না কি অর্ডার দিয়েছে বলে দাও। প্রচন্ড খিদে পেয়েছে, অনেক দেরি হয়ে গেছে আজকে, আর সকালে ব্রেকফাস্ট করেছি, তাই জন্য আমরা এখন যা পেরেছি অর্ডার করেছি। জিরা রাইস, পনির বাটার মশলা, তার সাথে অমলেট, যেটা যেরকম মনে হয়েছে যেটা তাড়াতাড়ি হবে বলেছি সেটা আমাদের দিন। আসলে খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। খেয়ে নিয়ে আরও একটা জায়গায় আমরা যাব, তারপরে আমরা যাব কিন্তু এখান থেকে পারো। আপনারা যারা বেশি দিন নিয়ে ভুটান ঘুরতে আসবেন তারা কিন্তু পুনাখাতে থাকতে পারেন। আর আমরা যে রেস্তোরাঁটা এখন ঢুকেছি সেটার নাম হলো ওয়াইফাই রেস্তোরাঁ। ওখানে তো ওয়াইফাই খুঁজছে, ওয়াইফাই আছে কি জানি, এটা জিজ্ঞেস করতে হবে। নামে ওয়াইফাই আছে, আর ওয়াইফাই এর পাসওয়ার্ডটা তো চাইতেই হবে। নামে ওয়াইফাই হলেও এখানে কিন্তু মোটেও ওয়াইফাই নেই। ভুটানে এতদিন এসেছি, খাওয়ার নিয়ে কোথাও কোনো কমপ্লেন নেই, কিন্তু যেটা ব্যাপার এখন যে রোড সাইড রেস্তোরাঁয় ঢুকেছি সেখানে আমরা অর্ডার দিয়েছিলাম দুটো পাঁপড়। এইটা কোন অ্যাঙ্গেল থেকে দুটো পাঁপড় আপনারাই দেখে বলুন। এই একটা পিস, এই একটা পিস, এটা নাকি দুটো পাঁপড়। ও না, এটা কি দুটো পাঁপড়? এখন যা দিয়েছে খেয়ে নিতে হবে, এত ভাবলে চলবে না। ইজ দিস জিরা রাইস? ওকে, এই হলো খাবার সার্ভ করেছে। এটা হলো নাকি জিরা রাইস, এটার দাম নিচ্ছে 140 টাকা। অমলেটটা কত নিচ্ছে? না 80 টাকা। এই হলো অমলেট, এটা নিচ্ছে 80 টাকা। আর এই হলো 1 প্লেট পনির বাটার মশলা, যেটা নিচ্ছে 180 টাকা। টু মাচ এক্সপেন্সিভ। পেট ভরবে কি? আর এই হলো দুখানা ভাঙা পাঁপড়, আর ভালোবেসে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে আচার। ও না, আচারটা পেয়ে হ্যাপি তো খুব। হিয়ার ইজ আওয়ার বাটার রুটি। সাইজটা দেখুন একবার। ভুটানে এসে এই প্রথম খাবার নিয়ে কমপ্লেন করতে হচ্ছে, কি অবস্থা। লাঞ্চ করে আমরা এগিয়ে চললাম ভুটানের একটা বেশ ইন্টারেস্টিং জায়গা চিমিলাখাং টেম্পল দেখতে। আমরা এখন যাচ্ছি চিমিলাখাং টেম্পলের দিকে। আমরা 500 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি, পার হেড 500 টাকা টিকিট কেটে আমরা যাচ্ছি টেম্পলের দিকে। এই জায়গাটা ভীষণ উইন্ডি, সবসময় তো একটা ভীষণ ঝোড়ো হাওয়া দিচ্ছে এখানটায়। টেম্পলের দিকে এগিয়ে যাই। ওনা পেছন দিকে আসছে আর আমি এগিয়ে ঢুকছি। আপাতত মন্দিরের গেট দিয়ে রীতিমতো হাঁপাচ্ছি।
বেশ খানিকটা হাইক করে ওপরে উঠতে হয়। আমরা এখন চলে এসেছি ভুটানের এমন একটা জায়গায় যেখানে ফেলাস মানে লিঙ্গকে পুজো করা হয়। এরকম জায়গার খবর কি ছিল আপনাদের কাছে আগে? যদি না থাকে তাহলে ট্যুর প্ল্যানার ব্লগ দিচ্ছে সেই নতুন জায়গার হদিশ। আমরা এখন রয়েছি চিমিলাখাং টেম্পলের সামনে, যেটা ফার্টিলিটি টেম্পল নামেও পরিচিত। কথিত আছে এখানে কুকুরের ছদ্মবেশে এক শয়তান থাকত। বুদ্ধ গুরু ডিভাইন ম্যাডম্যান তাকে ফেলাস দিয়ে হত্যা করেন। সেই থেকে প্রচলিত নিঃসন্তান দম্পতিরা এখানে এসে ফেলাসকে পুজো দিলে সন্তান ধারণের আশীর্বাদ পান। হ্যালো, হাই। এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের ফেলাস বিক্রি হয়, কোথাও খেলনা হিসেবে, কোথাও পুজোর সামগ্রী হিসাবে, আবার কোথাও ঘর সাজানোর জিনিস হিসেবে। অনেক দেরি হয়ে গেছে, আমরা এবার ফেরার পথ ধরলাম। আমরা এখান থেকে যাব পারো। পারো পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। আমরা হোটেলে এসে পৌঁছলাম। সারাদিনের পর আমরা এখন এসে পৌঁছে গেছি পারোতে। পারোতে আমরা হোটেলে এসে উঠলাম। ওখানে বসে রয়েছে, প্রচণ্ড ঠান্ডা এখানে, যার জন্য এরকম জবুথবু হয়ে বসে রয়েছে। এখনও হোটেলে চেক ইন করিনি। পারো শহরটা রাতের বেলা ভারী সুন্দর লাগছে দেখতে। এখানে একটা জিনিস দেখলাম, হোটেলে পৌঁছানো মাত্র কিন্তু চা এসে হাজির হয়ে যায়। ওয়েলকাম ড্রিঙ্ক যেরকম আমাদের ওখানে চলে, এখানে ওয়েলকাম টি চলে। চাটা কিন্তু ভারী সুন্দর। এখন হোটেলে চেক ইন করি, রুমে যাই, একটু ফ্রেশ হতে হবে। সারাদিন অনেক ধকল গেছে, ফ্রেশ হয়ে তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। এই হলো আমাদের রুম, আমাদের একবারে টপ ফ্লোরের রুম। আমরা আসার আগেই আমাদের লাগেজ এসে পৌঁছে গেছে রুমে। রুমে আসার পরেই যেটা ফিল হচ্ছে যে বাইরে তো বেশ ঠান্ডা, বুঝতেই পারছেন। আমি জ্যাকেট পরে নিয়েছি, কিন্তু রুমের ভেতরে তো আরাম হচ্ছে কেন, কারণ দুদিকে দুটো রুম হিটার চলছে। রুমটা বেশ সুন্দর। এই যে বেডটা, এর পিছনে কাঁচের জানলা এবং সেটা দিয়ে তাকালেই বাইরেটা দেখা যাচ্ছে। এদিকে একটা চেয়ার টেবিল রয়েছে আর এদিকে রয়েছে জানালা। দেখি কি দেখা যায় এদিক থেকে। হ্যাঁ, এদিকেও ভিউ রয়েছে, বোঝা যাচ্ছে না যদিও এখন অন্ধকার হয়ে গেছে বলে। এদিকে রয়েছে টিভি আর এদিকে রয়েছে টিকিট। ইচ্ছে হলে চা কফি বানিয়ে খাওয়া যেতে পারে। ওয়াশরুমটায় স্নান করার জন্য আলাদা জায়গা রয়েছে আর পটি করার জন্য আলাদা জায়গা। এছাড়া রয়েছে একটা বড় গিজার। কত বড় দেখুন গিজারটা। এখানে কিন্তু গিজারটা খুব আবশ্যক। এদিকে রয়েছে বেসিন, এখানে সাবান দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে হেয়ার ড্রায়ার, আর এখানে সোপ কন্টেনারও রয়েছে। হেয়ার ড্রায়ারটা প্রয়োজন, অহনার প্রয়োজন, অহনার কাজে লাগবে এটা। আমরা ফ্রেশ হয়ে ডিনার করতে চলে এলাম। এখন থিম্পুতে রাত 8:15 আর আমরা চলে এসেছি ডিনার করতে। অহনা অলরেডি ঠান্ডায় অবস্থা দেখুন। আজকে ডিনারে কি আছে দেখি। আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমরা কোনো রকম মাংস খাবো না, যেহেতু অহনা মাংস খায় না তাই মাংস খাবো না। তো ডিমের কথা বলেছিলাম বা মাছ, দেখা যাক কি আছে ডিনারে। ডাইনিং হলে বসা মাত্রই প্রথমে এসে গেছে স্যালাড, তারপরে রয়েছে রাইস। আমি যেহেতু মাছ খাই, মাছ ভালোবাসি খেতে, তাই জন্য আমার জন্য রয়েছে ফিশ কারি, আমাদের জন্য রয়েছে ফিশ কারি আর আলু জিরা। পরে কিন্তু ডালও দিয়ে গেল এখানে, আর রয়েছে পাঁপড়, রোস্টেড পাঁপড়। আজকের খাওয়াটা কিন্তু পুরো জমে যাবে মনে হচ্ছে। আজ এতটাই। আগামী পর্বে আমরা ঘুরে দেখব পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।